কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে 4 পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি বেসরকারি মেডিকেলে পড়া বাংলাদেশের প্রায় 1200-র বেশি শিক্ষার্থী। মূলত গত সোমবার সন্ধ্যায় কিরগিজস্তানের স্থানীয় বাসিন্দাদের মিশরের শিক্ষার্থীরা মারধর করায় সংঘাতের শুরু হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ কম্পাউন্ডে ঢুকে মারধর শুরু করে স্থানীয়রা। এ নিয়ে কিরগিজ প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে। ফলে সরকারি মেডিকেলের শিক্ষার্থীরা নিরাপদে থাকলেও সবচেয়ে বেশি বিপদে আছেন বেসরকারি মেডিকেলে পড়া প্রায় 900-র বেশি শিক্ষার্থী। গৃহবন্দী থাকায় অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। কিরগিজস্তানে বাংলাদেশ দূতাবাস না থাকায় প্রতিবেশী উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের চেষ্টা করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এ বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। দেশটিতে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের 15,000 শিক্ষার্থী রয়েছে। আমরা রিপোর্টে দেখছিলাম চরম উৎকণ্ঠায় আছে 15,000 বিদেশি শিক্ষার্থী, তার মধ্যে 1200-র বেশি বাংলাদেশি শিক্ষার্থী আছে। তাদের পরিস্থিতিটাও জানতে চাই, তারাও চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে আজকে আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির বাংলাদেশি একজন ভুক্তভোগী শিক্ষার্থী সালমান ফরাসিয়াম এবং কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ ডাক্তার জেরিত ইসলাম। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে আমি একটু সালমান ফার্সি আপনার কাছে একটু জানি, আপনারা এখন কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এখন খুব যে একটা ভালো আছি তা নয়। আপনি আমাকে খেয়াল করলেই দেখতে পারবেন যে আমি ফোনের আলো দিয়েই আপনার সাথে কথা বলতেছি। আমরা লাউডলি কথা বলতে পারতেছি না। আমাদের বাসার আশেপাশে ছেলে যারা মারধর করতেছে তারা আমাদের আশেপাশেই আছে। ইভেন আমাদের লাইট অন থাকলে আমাদের দরজায় এসে নক করতেছে। তো আমরা এখন অবধি যতটা বলতেছে যে সবাই আমরা এখন ঠিকঠাক আছি, আসলে অতটা ঠিকঠাক নাই আমরা। আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগের ঘটনা, ঠিক 9:30টার দিকে তখন কয়েকজন ছেলে, তারা আমাদের যে তাজদাবু ক্যাম্পাস, যেটাকে আমরা ভরণচক্কা ক্যাম্পাস বলি, সেই ক্যাম্পাসে প্রায় 7 থেকে 9 জন যারা আবার ঢোকার চেষ্টা করছিল, পরবর্তীতে পুলিশ আমরা পাঠাই দিই। তারা এই ব্যাপারে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, মানে বাংলাদেশি যে 1200 শিক্ষার্থীর কথা আমরা বলছি, যে যার মধ্যে বেসরকারি আছেন, সরকারি মেডিকেলে আছেন, আপনারা কি নিজেদের মধ্যে আপনাদের যোগাযোগগুলো আছে? অন্যরা কেমন আছে? জি, যোগাযোগ আমাদের প্রত্যেকের সাথে সবসময় হচ্ছে, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে মাঝে মধ্যে আমাদের নেট ডাউন করে দিচ্ছে। তো আমরা যোগাযোগ কমিউনিকেশন সেটা আমরা করতে পারতেছি না। তো মাঝে মধ্যে এই অবস্থায় থাকে। পরবর্তী সময়ে যখন আমরা নেট আবার ফিরে পাই বা ভিপিএন ইউজ করতে হয়, তখন আমরা এসব ইউজ করার পরে আমরা যোগাযোগ করি যে আমাদের যারা শিক্ষার্থী আছে তারা কি অবস্থায় আছে। এখন অবধি শিক্ষার্থীরা এখন সেফ আছে। জি, মানে বাংলাদেশি শিক্ষার্থীদের কারো উপরে কোনো ধরনের আক্রমণ বা আতঙ্ক, উৎকণ্ঠা এগুলো তো আছেই। আপনি যে পরিস্থিতির কথা বলছিলেন যে তারা খুঁজে বেড়াচ্ছে, তারপরেও এখন পর্যন্ত সেফ আছে সবাই, এরকমটি আপনারা জেনেছেন? আমি নিজেও সেফ জায়গায় আছি, কিন্তু আমি সেফ থাকার পরও আমি নিজেকে সেফ মনে করতেছি না। তো সেক্ষেত্রে আসলে কেউই সেফ না। আমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ব্যাক করা, না হলে পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক বলার পরেও আমাদের ভরণচক্কা ক্যাম্পাসে যখন আবার ঢোকার চেষ্টা করলো, তো সেক্ষেত্রে আসলে আর কিছু বলার থাকে না যে আমরা নিরাপদে আছি নাকি নিরাপদে নেই। মানে আক্রমণগুলো কোথা থেকে আসছে বিশেষ করে? মানে আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে তো আমরা জানি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনাদের যারা বন্ধুরা আছেন বা সহপাঠী আছেন, তারাও তো কিরগিজ শিক্ষার্থীরাও আছে। মানে তারা কি আপনাদেরকে হেল্প করছে নাকি তারাও কখনো কখনো আক্রমণ করছে বা মানে তা আক্রমণকারীদের সহায়তা করছে? আসলে এক্ষেত্রে আমরা একদম নিশ্চুপভাবে আছি। আমরা আমাদের সাথে বাঙালিদের সাথে যোগাযোগ করতেছি, কারণ
কিছু মানে আমি যদি দুপুরের কথা বলি তাহলে আমাদের একজন শিক্ষার্থী, সে শিক্ষার্থীকে হচ্ছে তার ঘরে খাবার নেই, ইভেন আমার নিজের ঘরেও খাবার নেই। তো খাবার না থাকার কারণে সে বাংলাদেশের মতো ফুড পান্ডায় যেভাবে অর্ডার করে সেভাবে সে অর্ডার করতেছিল। অর্ডার করার পরে যখন কিরগিজ এসে ডেলিভারি দিয়ে যায়, ডেলিভারি দেওয়ার পরবর্তীতে দেখা যায় যে ওরা ওই বাসায় আবার লোক পাঠায় দিয়ে হামলা করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমরা না, ঠিক পরিস্থিতিটা বোঝা গেল। আমি একটু যদি ডাক্তার জেরিট ইসলাম আপনার কাছে একটু জানি যে আপনি বাংলাদেশি শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেটিভ বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃক আপনি দায়িত্বপ্রাপ্ত। সেই জায়গায় বিশ্ববিদ্যালয় কী ধরনের ব্যবস্থা নিচ্ছে আসলে এই পরিস্থিতিতে? আমাদের যে এই পরিস্থিতিটা আরো 3 দিন আগে থেকে শুরু হয়। প্রথম দিকে যেই ইনসিডেন্টটা ঘটে যায়, এটার পরবর্তী সময় আমরা 3 দিন পরে জানতে পারি যে এখানে একটা অ্যাটাক হতে পারে। পরবর্তী সময় আমাদের ইউনিভার্সিটির হোস্টেলে যে স্টুডেন্টগুলো ছিলেন তাদেরকে আমরা সন্ধ্যা 8টার পরে কোনোভাবেই বাইরে যাওয়া অ্যালাউ করতেছিলাম না। তাদেরকে আমরা ইনফর্ম করে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোস্টেল গ্রুপে আমরা বলে দিচ্ছি 8টার পর কেউ যাতে বাইরে না যেতে পারে। পরবর্তী সময় আমাদের যখন মনে হইতেছে যে সিচুয়েশনটা আরো খারাপ হতে পারে, তখন আমাদের পুলিশ প্রোটেকশনও ছিল। ইউনিভার্সিটির পাশ দিয়ে সবসময় পুলিশের গাড়ি ছিল, টহল টিম ছিল। এক পর্যায়ে এটা আমাদের প্রথমে অন্য একটা ইউনিভার্সিটি অ্যাটাক করার পরবর্তী আমরা যখন বুঝতে পারি যে আমাদের ইউনিভার্সিটি অ্যাটাক হতে পারে, এবং এই অ্যাটাকটা সর্বপ্রথম হয়েছে আমাদের যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিজস্তান ভিআইপি হোস্টেলের দিকে। এইটাকে টার্গেট করার কারণ আমাদের ইউনিভার্সিটি এবং হোস্টেলটা একই জায়গাতে, মানে এইটা কিরগিজস্তানে প্রচন্ড ফেমাস একটা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিজস্তান। এইখানে ফরেন স্টুডেন্টরা সবসময় একটা আনাগোনা থাকে। মানে এখানে দেখা যায় যে ফরেন স্টুডেন্টরা সবসময় তাদের যেই অবসর টাইমটা ক্যাফে বা এগুলোতে নির্দিষ্ট সময় পর্যন্ত আড্ডা দিয়ে থাকে। সো লোকাল যারা আছে এখানে সবাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিজস্তান নামটা খুবই পরিচিত। তো ওরা প্রথম থেকে টার্গেট করে ইউনিভার্সিটিকে, এবং এরা যখন টার্গেট করতেছে আমরা অথরিটির সাথে কথা বলে, পুলিশ ইনস্টিটিউশনের কথা বলে আমরা যথেষ্ট পুলিশ মোতায়েন করা ছিল। তারপরও এত বেশি লোক হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছিল না। একবার যেহেতু এটা রোডের সাইডে আমাদের হোস্টেলটা, সো ওরা ইট পার্ক যেগুলো ছিল এগুলো একের পর এক মারতেছিল। ইভেন কোনো অবস্থাতে যখন গার্ড ছিল, গার্ডও কিছু করতে পারতেছে না। এক পর্যায়ে ওরা ভেতরে চলে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের যত স্টুডেন্ট ছিল আমরা প্রত্যেক স্টুডেন্টের সাথে কানেক্ট থেকে আমরা তাদেরকে সেফভাবে মুভ করার চেষ্টা করেছি। তারা তাদের যেই হোস্টেলের ভেতরে ডোরটা লক করে থাকুক, লক করার পরে যখন দেখতেছি এরা ভেঙে ভেতরে যাচ্ছে, ওই পর্যায়ে আমরা স্টুডেন্টকে কানেক্ট থেকে তাদেরকে আমরা ওয়াশরুমের মধ্যে যেতে বলি, এবং ওইভাবে দেখা গেছে যে ওরা এসে বিভিন্ন জনের জিনিসপত্র ভাঙচুর করছে। মোটামুটিভাবে আমাদের বাংলাদেশি যে স্টুডেন্ট আছে তারা খুব প্যানিক ছিল, তাদের কোনো ইনজুরি হয়নি। আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা সবসময় চাইছি স্টুডেন্টকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু এইখানের ইনসিডেন্টে এত বেশি লোক জড়ো হয়ে গেছে যে এটা কোনোভাবেই পরিস্থিতিটা মোকাবেলা করা সম্ভব ছিল না। এবং আমরা সাথে সাথে এম্বাসির সাথে কথা বলছি, এম্বাসি যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করছেন। এইখানে প্রবলেমটা হয়ে গেছে যেহেতু আমাদের এম্বাসিটা নেই। মানে কোন এম্বাসি? উজবেকিস্তান এম্বাসিটা? জি, উজবেকিস্তান এম্বাসি। জি, মানে তারা কি বললেন? এখন বাংলাদেশি শিক্ষার্থীরা তো দেশে ফিরতে চান এই পরিস্থিতিতে, তারা কি ধরনের সহায়তা বা আপনারা বিশ্ববিদ্যালয় থেকে কি ধরনের ব্যবস্থা এখন নিচ্ছেন? এম্বাসির সাথে যখন আমাদের পড়াচ্ছে, এরা এইখানকার ফরেন মিনিস্ট্রির সাথে কথা বলছেন, ফরেন মিনিস্ট্রি তারা হেল্প করার চেষ্টা করতেছে। এর মধ্যে দিনের যে ব্যাপারটা ছিল সকাল থেকে 8টা থেকে পরবর্তী সময় খুবই ঠান্ডা পরিবেশ ছিল। এর মধ্যেও কিছু কিছু বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্ল্যাটে বা পাকিস্তানি শিক্ষার্থী ফ্ল্যাটে যখন অ্যাটাক করার চেষ্টা করতেছে, ওই মুহূর্তে আমরা এম্বাসির সহায়তা নিয়ে এইখানকার ফরেন মিনিস্ট্রির যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তাদের নাম্বারটা আমাদের কাছে ছিল, আমরা কন্টিনিউ পুলিশদেরকে ইনফর্ম করছি এবং তারা গিয়ে তাদেরকে আশ্বস্ত করতেছে কোনো সমস্যা হবে না। এবং এইখান থেকে স্টুডেন্টদেরকে সেফলি বাংলাদেশে পাঠানোর জন্য আমরা এর আগেই একটা চার্টার ফ্লাইটের ব্যবস্থা করছিলাম 12ই জুনে এবং 16ই জুনের ক্ষেত্রে আমাদের এডুকেশন অ্যাডভাইজার কোম্পানির পক্ষ থেকে। এখন এইটা আমাদের খুবই আর্জেন্ট বেসিসে আমরা করতে চাচ্ছি স্টুডেন্টদের জন্য। ইভেন পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, তারাও আমাদের প্রোটোকল দিবেন। আমাদের চেষ্টা করতেছি অ্যাম্বাসির সাথে কথা বলে যে চার্টার ফ্লাইটে ম্যানেজের জন্য যেই প্রোটোকলগুলো আছে সেগুলো যত দ্রুত সম্ভব শেষ হয়ে গেলে আমরা পুলিশ প্রোটোকল নিয়ে স্টুডেন্টদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো। জি, মুন্সি ফয়েজ আহমেদ, আপনি পরিস্থিতি শুনলেন, মানে একটু সময় নিয়ে আমরা আসলে একটু বোঝার চেষ্টা করেছি। মানে এই পরিস্থিতিতে আসলে যেহেতু ওখানে বাংলাদেশি অ্যাম্বাসি নেই, পাশে উজবেকিস্তানের বাংলাদেশি অ্যাম্বাসি, তারা আসলে বিষয়টা দেখভাল করবে বা হেল্প করবে। এই পরিস্থিতিতে আসলে প্রশাসনের কি ধরনের প্রয়োজনীয়তা, কি ধরনের ব্যবস্থাপনা
সেটা দেখেন আপনি, বা ওখানকার পরিস্থিতিটাই বা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? পরিস্থিতিটা তো খুব ভালো না, ঘোলাটে পরিস্থিতি। যদিও দোষ করেছে কিছু ছাত্র, তার এসে পড়ছে প্রায় সমস্ত বিদেশি ছাত্রদের উপরে বা এশিয়ান বিদেশি ছাত্রদের উপরে। তো সেটা আমি মনে করি যে নিশ্চয়ই এটা খুব একটা খুব ভালো অবস্থা নয়। কিন্তু দুটো জিনিস আমি জেরিত ইসলামের বক্তব্য থেকে একটু বুঝলাম যে ওখানকার কর্তৃপক্ষ, তাদের পুলিশ, তাদের বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ এবং ফরেন মিনিস্ট্রি, তারা কিন্তু সাহায্য সহযোগিতা করছে। সুতরাং সেটা একটা ভালো কথা। এবং সেখানে আমাদের দূতাবাস যেখানে আছে, যে উজবেকিস্তান থেকে, তারা এদের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করেছে এবং ফরেন মিনিস্ট্রি সাহায্য করার চেষ্টা করছে। সুতরাং একটু ধৈর্য ধরতে হবে। এই সব জিনিস যেটা হয়, যে হয়তো এখন খুব গরম আছে, কিন্তু 2-1 দিনের মধ্যে এই বিষয়টা একটু থিতু হয়ে যেতে পারে এবং তখন আস্তে আস্তে এই যে ইভাকুয়েশনের কথা চিন্তা করা হচ্ছে, যে একটা চার্টার্ড ফ্লাইট বা একাধিক চার্টার্ড ফ্লাইটে এদেরকে নিয়ে যাবে, সেই জিনিসটা আস্তে আস্তে ব্যবস্থা করা যাবে। তারপরে আবার যখন পরিস্থিতি সুন্দর সঠিক হবে, তখন তারা ফেরত যেতে পারবেন। এইটা আমি মনে করি যে ব্যবস্থা যেগুলো করা হচ্ছে সেগুলো সঠিক পথে আছে। এবং আরেকটা জিনিস করতে হবে, যেটা আমি মনে করি যে প্রয়োজন, ওখানে আমাদের দূতাবাস না থাকলেও আমাদের বন্ধু দেশ অনেকেরই দূতাবাস আছে এবং তাদেরও ছাত্ররা সমস্যায় আছে, যেমন ভারত, পাকিস্তান। তো এইসব দেশের দূতাবাসের সাথেও যোগাযোগ স্থাপন করা যায় কিনা এবং তারা তাদের ছাত্রদের জন্য কি ব্যবস্থা করছে সেগুলো বের করা, এবং তাদের সাথেও কিছু ছাত্রকে বের করে নিয়ে যেতে পারে কিনা, এই জিনিসগুলো একটু আমার মনে হয় আলাপ আলোচনা করে দেখার সুযোগ আছে। এবং জেরিত যেহেতু তিনি ছাত্র প্রতিনিধি, অফিসিয়ালি ডেজিগনেটেড, সুতরাং উনি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে এই জিনিসগুলো করবার চেষ্টা করতে পারেন, যে অন্যান্য মিশনের সাথে যোগাযোগ করা যায় কিনা, এবং তাদের যদি অ্যাক্সেস দেয় তাহলে তারা আমাদের ছাত্রদেরও একটু দেখে টেকে যেতে পারে, তাহলে আমাদের ছাত্ররা একটু আশ্বস্ত বোধ করতে পারে। আমি মনে করি যে এই জিনিসটা, বাকি যেগুলো করা হচ্ছে সেগুলো ঠিক পথে আছে, এবং যেটা দরকার হবে যে এই জিনিসটাকে দ্রুততার সাথে করা যায় কিনা, 12 জুনের পরিবর্তে আরো 10 দিন এগিয়ে নিয়ে আসা যায় কিনা, সেই চেষ্টাটা আপনারা করছেন, জেরিতের কথা থেকে বোঝা গেল। তো সেইটা আমি মনে করি যে সেই চেষ্টাটা চালিয়ে যাওয়া। আমাদের দূতাবাসের পক্ষে ওখান থেকে বসে, উজবেকিস্তান থেকে বসে এখানে এসে তো খুব একটা কিছু করার সুযোগ নাই, সেই জন্য তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে মাধ্যমে চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আন্তর্জাতিক বিষয়ক ডেস্কের সাথে আপনারা যোগাযোগ করতে পেরেছেন, এটাই অত্যন্ত ইতিবাচক একটা ব্যাপার, এবং তারা যে সহযোগিতা করছে আমি এটা শুনে মনে করছি যে সঠিক অবস্থানে আছেন আপনারা। তবে সতর্ক থাকতে হবে। যতই আমি মনে করি যে না ঠিক আছে, এখন জিনিসটা মোটামুটি একটা নিয়ন্ত্রণে আছে, সেই জন্য কিন্তু তার মানে না যে আপনারা সতর্কতা ছেড়ে দিবেন। সতর্কতা অবলম্বন করবেন এবং এই যে অন্যান্য দেশের বন্ধু দেশের দূতাবাসগুলোর সাথে যোগাযোগ করা যায় কিনা সেটাও দেখার চেষ্টা করা যেতে পারে। জি, ডাক্তার জেরিত ইসলাম, অন্য দেশগুলো যেমন ভারত, পাকিস্তান বা ইনসিডেন্ট যেহেতু মিশরীয় ছাত্রদের দ্বারা হয়েছে, মিশর, তাদের মানে বন্ধু দেশগুলোর মধ্যে কাদের ওখানে অ্যাম্বাসি আছে? এবং আমি ভারতীয় গণমাধ্যমে দেখছিলাম যে ভারতীয় ছাত্রদের ব্যাপারেও তারা খুব উৎকণ্ঠিত এবং খুব বড় করে সেখানেও খবর হয়েছে, তারা সেখানেও তারা কিছু করতে চান বা করার দাবি তুলেছেন। সে অন্য দেশের ছাত্ররা আসলে কি ব্যবস্থাপনার মধ্যে আছে? এখন এখানকার পরিস্থিতিটা এতটাই ঘোলাটে, কোনো এম্বাসি ঠিকঠাকভাবে তাদের কাজটা করতে পারতেছে না, যে কোন মুভমেন্টটা নেওয়া ঠিক হবে। আমরা ইন্ডিয়ান এম্বাসির সাথেও কথা বলেছি, পাকিস্তান এম্বাসির সাথেও কথা বলেছি, সবসময় কথা চলতেছে। তাদের পক্ষ থেকে স্টুডেন্টদেরকে সেফ মুভের যে ব্যাপারটা, সেটা এখন পর্যন্ত কনফার্ম করতে পারেনি। এইখানে আমাদের কিছু স্টুডেন্ট আছে যারা নিজেরাই টিকিট কেটে তারা চলে যাচ্ছে, বাট এটা সেফ মুভ না। আমরা সেফ মুভের জন্য ওয়েট করতেছি, যাতে আমাদের বাসা থেকে বের হওয়ার পর আমরা সেফলি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাইতে পারি। এইটার জন্য আমাদের একটু সময় লাগতেছে, এবং আমাদের যে চার্টার ফ্লাইটের ব্যবস্থাটা, সেটা আমরা 1 থেকে 2 দিনের মধ্যে করতে চাচ্ছি। আমাদের সব ধরনের ফর্মালিটি কমপ্লিট। এখানে আমাদের একটু জটিলতা আসছে। আমাদের অনেক স্টুডেন্টের পাসপোর্টগুলো আমাদের ইউনিভার্সিটির ভেতরে রয়েছে, অনেকের ভিসা রিনিউ হয়নি। সো এইগুলোর ব্যাপারটা দেখে আমাদের অনেকের এক্সিট ভিসাটাও দরকার। তো সেই ক্ষেত্রে এই যে ফর্মালিটিসগুলো বাকি আছে, এইটা যদি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বা এম্বাসি থেকে যদি এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে এই ব্যাপারগুলো যে আগিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদেরকে সেফলি আমরা বাংলাদেশে পৌঁছাতে পারবো। মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কি আপনারা কোনো ধরনের যোগাযোগ করেছেন, নাকি উজবেক যে অ্যাম্বাসি, বাংলাদেশ অ্যাম্বাসি, সেই অ্যাম্বাসির মাধ্যমে হচ্ছে আসলে যোগাযোগটা? সেই অ্যাম্বাসির মাধ্যমেই হচ্ছে আমাদের। মানে এইখানের সিচুয়েশনটা এতটাই কঠিন যাচ্ছে,
প্রতিনিয়ত স্টুডেন্ট প্রচন্ড পরিমাণে প্যানিক হচ্ছে এবং স্টুডেন্ট এত বেশি প্যানিক হচ্ছে, স্টুডেন্টকে আমাদের কনভিন্স করতে কষ্ট হচ্ছে। স্টুডেন্টরা এরকম পরিস্থিতি কখনোই দেখেননি। এইখানে যে স্টুডেন্টগুলো আছে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা। এরা অনেক বেশি, এবং আমাদের সবচেয়ে কাজে একটু বাধা আসতেছে যে আমাদের এত পরিমাণে কল আসতেছে বাংলাদেশ থেকে, এখানকার স্টুডেন্ট থেকে, আমরা প্রপার ওয়েতে কাজটা যে করবো সেটা আমাদের সময় নিয়ে করতে হচ্ছে, কারণ এদেরকেও আমাদেরকে বুঝিয়ে রাখতে হচ্ছে। ইভেন আমরা বাইরে মুভ করতে পারতেছি না, আমি নিজেও আমার হোস্টেলে যেতে পারতেছি না। বাইরে থেকে বের হওয়ার পর আমি চেষ্টা করছিলাম বের হওয়ার জন্য, বাট যখন আমি বের হয়েছি তখন দেখতেছি যে তাদের যেই লোকালদের মুভমেন্টটা এটা খুবই ভয়ানক, এবং তারা খুব অ্যাগ্রেসিভ ভাবে আমাদের দেখতে থাকেন। না ঠিক, মানে এরকম পরিস্থিতি তাহলে সালমান ফার্সি, আপনি বলছিলেন যে খাবারের সংকট তৈরি হয়েছে, এখন আসলে কিভাবে তাহলে আপনারা খাবার ম্যানেজ করছেন বা জি? প্রথমত হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে এখন অবধি আমার ঘরে কোনো খাবার নেই, কালকে থেকে আমি এখন অবধি কোনো কিছু উপায়ও করতে পারি না যে আমার খাদ্যটা নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমার ঘরে কিছু কলা ছিল, ফলমূল ছিল, সেগুলো খেয়ে আমি আসি। এখন দরকার হবে যে আমার খাদ্যর অবশ্যই দরকার হবে, শুধু আমার না, আমার থেকে শুরু করে এখানে অনেকগুলো শিক্ষার্থী আছে, তাদের প্রয়োজন পড়বে। পুলিশের পক্ষ থেকে বা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কি কোনো ধরনের যোগাযোগের চেষ্টা হয়েছে? জি জি, ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে সবসময় যোগাযোগ করতেছে যে তোমরা সবসময় সেফলি থাকো, যদি কোনো ধরনের সমস্যা হয় তোমরা আমাদেরকে কল করো। তো কল করার পরে আমরা অনেক সময় সেবাও পাইছি যে তারা আমাদেরকে ঠিকঠাক সেবাটা দিচ্ছে, তারা কল করা মাত্রই চলে আসতেছে আমাদের দেয়া লোকেশনে। তারা খাবার সহ অন্যান্য প্রয়োজনীয়, জি, খাবার বিষয়ে, খাবারের যে সমস্যা হচ্ছে, খাবার পানি এগুলো তো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশ কর্তৃপক্ষ সরবরাহ করতে সাহায্য করতে পারে না? তাদের সাথে আপনারা সেই জিনিসটা বলেছেন ফার্সি? জি, আমরা তাদের সাথে আমরা বলছি, তো তারা বলছে যে সমস্যা নাই, তারা আমাদেরকে পৌঁছায় দিবে। তো হয়তোবা রাত এখনো হয়নি, তো সেক্ষেত্রে পৌঁছায় দিতে পারে। সেটা আপনার ওদের সাথে যোগাযোগটা বজায় রাখবেন, কারণ ওরা তো এখন কথা থেকে বোঝা যাচ্ছে যে কর্তৃপক্ষ তারা সাহায্য সহযোগিতা করতে চেষ্টা করছে, তারা অবস্থার থেকে আপনাদেরকে যে এই অবস্থায় যাতে আপনারা বিপদে না পড়েন সেই জন্য তারা সাহায্য করছে। সুতরাং তাদের উপর ভরসা রাখেন এবং নিজেরা সতর্কতার সাথে থাকেন। জি। আর সালমান ফার্সি, আমার আর একটা প্রশ্ন, যে আপনার তো নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ে কিরগিজ বন্ধুও তৈরি হয়েছে, তারা কি আপনাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করছে নাকি এখন তারাও যোগাযোগ রাখছে না? জি, আমি প্রথমে একবার মেবি বলছিলাম যে আমরা এখন তাদের থেকে একটু দূরে আছি, যেহেতু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কিরগিজরা আমাদেরকে মারতে আসতেছে যে কোনো মুহূর্তে, দেখা যায় আমাদের থেকে বয়সে অনেক ছোট, তারাও আমাদেরকে মারতে আসতেছে। তো সেক্ষেত্রে আমাদের বন্ধু যেগুলো আছে তাদের সাথে আমরা কোনো রকম কমিউনিকেশন করতেছি না, তারা কমিউনিকেশন করার চেষ্টা করলেও আমরা করতেছি না। আচ্ছা, মানে একটা কি বলবো, মানে পরিস্থিতিটা এরকমই আসলে হয়, এরকম পরিস্থিতিতে অবিশ্বাস, আস্থার অভাব তৈরি হয়েছে, এবং তারা হয়তো এমন হতে পারে যে বন্ধু হয়তো সাহায্য করার জন্যই করছে, কিন্তু সে বিশ্বাসটাও তো এখন রাখা যাচ্ছে না যে এই খবরটা আবার চলে যায় কিনা, কারণ আপনারা যেখানে আছেন সেখানে। জি, ডাক্তার জেরিট ইসলাম, মানে পরিস্থিতিটা এখন আসলে কি রকম? তারা কি সরকারিভাবে এই পরিস্থিতি প্রশমনে কোনো ধরনের ব্যবস্থাপনা নিচ্ছে? পুলিশ বা বিশেষ করে পুলিশ প্রশাসন, সরকার, কিরগিজ সরকার? এইখানে এম্বাসি বা যারা আমাদের এখানে আমাদের স্টুডেন্টদের জন্য কাজ করতেছেন তাদের থেকে আমরা সঠিক কোনো স্টেটমেন্ট এখনো পাচ্ছি না। আমাদের স্টুডেন্টদের যে নেক্সট মুভমেন্টটা কি থাকবে, সেফলি পৌঁছাতে পারবে কিনা, এখান থেকে কোনোভাবে আসতেছে না। এটার উপর আমরা কাজ করতে, আমাদের এডুকেশন অ্যাডভাইজার কাজ করতেছে কোম্পানিটা। তো এইখানে তারা আমাদেরকে এটা আশ্বস্ত করতেছে যে আমরা পুলিশ প্রোটেকশন দিয়ে তোমাদেরকে সেফ রাখবো, বাট এইখানে সিচুয়েশনটা এতটাই বাজে অবস্থা তৈরি হচ্ছে তারা সেভাবে দিতে পারতেছে না। যেমন স্টুডেন্টদেরকে আমরা বাইরে যদি আমাদের পুলিশ প্রোটোকল থাকে সেক্ষেত্রে কিছুটা আশ্বস্ত বোধ করে যে হ্যাঁ আমরা একটা পুলিশ প্রোটেকশনের মধ্যে আছি, বাট সেই ক্ষেত্রেও সিচুয়েশনটা এতটাই খারাপ যাচ্ছে, রাস্তাঘাটে যেই বের হচ্ছে তাকে অ্যাটাক করতেছে। এখন এখান থেকে কিরগিজের গভর্নমেন্টের স্টেটমেন্টটা, তারা ইলিগাল যেই বাংলাদেশি ওয়ার্কার তাদের নিয়ে কথা বলতেছেন, এই স্টেটমেন্টগুলো দেখার পর স্টুডেন্টরাও খুব প্যানিক করতেছেন, যেহেতু আমরা এখানে শিক্ষার্থীদের সাথে সমস্যা, অ্যাটাক হচ্ছে শিক্ষার্থীদের বেশি। তো সেই ক্ষেত্রে কিরগিজ গভর্নমেন্ট তাদের নিউজ পোর্টালগুলো, ইভেন এখানে আমার যে লোকাল ফ্রেন্ড তাদের সাথে আমি কমিউনিকেট রাখতেছি, তাদেরকেও জিজ্ঞেস করতেছি আমাদের ম্যাটারগুলো নিয়ে কীভাবে তোমাদের মিডিয়াগুলো দেখতেছেন, তারা বলতেছে এটা নিয়ে কেউ কোনো কথাই বলতেছে না। ইভেন তারা এই ব্যাপারটা যখন আমাদের নিউজ হচ্ছে তারা বলতেছে এটা ফেক নিউজ,
তারা এই ব্যাপারটা স্বীকার করতেছেন না। তো এইখানে স্টুডেন্ট আরো বেশি আশ্বস্ত বোধ করতে পারতেছে না, যেহেতু এখানকার গভর্নমেন্ট থেকে কোনো স্টেটমেন্ট আসতে পারতেছে না। এবং এখানে আমাদের যে প্রতিবেশী দেশগুলো ইন্ডিয়া এবং পাকিস্তান, তাদের এম্বাসি থাকা সত্ত্বেও তারাও তাদের স্টুডেন্টকে অনেক ভালো একটা পরিস্থিতি তৈরি করতে পারেনি এখন। আচ্ছা, মানে এম্বাসি থাকলেও খুব সহযোগিতা আসলে কি পাওয়া যাচ্ছে না সরকারের পক্ষ থেকে, বা গণমাধ্যম এখন পর্যন্ত না, এখন পর্যন্ত গণমাধ্যমও সেরকমভাবে সামনে আনছে না। জি মুন্সি ফয়েজ আহমেদ, মানে সেক্ষেত্রে তাহলে এখন এদেরকে তো মানে কিভাবে আসলে এদেরকে করা যাবে? এদেরকে ধৈর্য ধরতে হবে। আমার পরামর্শ হচ্ছে যে যেহেতু অন্তত তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, তারপরে তাদের প্রয়োজন হলে সেই জিনিসগুলো যোগান দেওয়া হচ্ছে, তো একেবারে তো করা যাবে না। কিন্তু আমার যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছি যে বাইরে প্রোটেকশন পাওয়া যাবে, বাইরে আমি বের হলে আমাকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাবে বা কিছু, ততক্ষণ পর্যন্ত বাইরে যাওয়ার দরকার নাই। আপনি যদি এখানে বসে আপনি যদি আপনার নিজেকে সেফ রাখতে পারেন, তাহলে এখানেই থাকুন, যেখানে আছেন, যেখানে আছেন সেখানে থাকেন। সেটাই আমার পরামর্শ আপনাদের কাছে। 2-1 দিনের মধ্যে হয়তো অবস্থার পরিবর্তন হবে, তখন আপনারা অন্য কথা চিন্তা করতে পারেন। আর ইতিমধ্যে আপনারা যে উদ্যোগগুলো নিয়েছেন, যে চার্টার ফ্লাইটটা এগিয়ে নিয়ে আসে এবং কাগজপত্রগুলো ঠিকঠাক করে, সেগুলো কাগজপত্র মূলত যেটা হচ্ছে যে পাসপোর্ট কিরগিজ অথরিটির কাছে আছে, কারো হয়তো এক্সিট ভিসা লাগবে, তো সেই জিনিসগুলো আমার মনে হয় যে সেগুলোর উপর গুরুত্ব দেন, যাতে আপনার কাগজপত্র যত তাড়াতাড়ি সম্ভব হয় রেডি হয়ে যায়, সুযোগ পেলে আপনারা যাতে বেরিয়ে যেতে পারেন। কিন্তু এই যে না এরা এখন আমাকে বাইরে যেতে হবে, এই তাহলে তো না করাই ভালো। সুযোগ পেলে বাইরে বেরিয়ে যাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য তো আসলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা লাগবে। উনি বলছিলেন যে অনেকের কাগজ বা এক্সিট পাস ইত্যাদি নানা। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা না, তাদের যেসব কাগজগুলো লাগবে সেটা কিরগিজ মন্ত্রণালয়ের প্রয়োজন আছে। আমাদের পক্ষ থেকে তো সমস্যা নেই, আমাদের দূতাবাস তো তাদেরকে সব রকম সাহায্য করতে তৈরি, তাদের ফিরে আসার জন্য যা কিছু করার তারা সেটা করবে। কিন্তু কাগজপত্রগুলো ওইখানকার এক্সিট ভিসা যেটা বলে, সেটা কিরগিজ সরকার দেয়। আর যেটা মানে তাদের পাসপোর্ট যেখানে আছে, হয়তো কোনো কারণে পাসপোর্ট জমা দিয়েছে, ভিসা এক্সপায়ার করে যাচ্ছে বা কিছু, সেইগুলো ফেরত আনতে হবে, কারণ পাসপোর্ট ছাড়া তো তারা বাইরে হতে পারবে না। পাসপোর্টটা জমা আছে তো কিরগিজ কোনো দপ্তরে, সুতরাং সেগুলো সবই ওইখানকার কাজ। কিন্তু আমাদের দূতাবাস যেটা করেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ওনাদেরকে যোগাযোগ করিয়ে দিয়েছে। সেই পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ, তাদের কথা থেকে যেটা বোঝা গেল, তারা মোটামুটি কি বলা যায় সহমর্মিতার সাথে তাদের সাহায্য করার চেষ্টা করছে। সুতরাং মনে কষ্ট না নিয়ে বরং তাদের যে সহযোগিতা যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকুতে খুশি থাকা এবং একটু অপেক্ষা করা, ধৈর্য ধরে, আর যেসব কাজ আপনারা শুরু করেছেন সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের প্রয়োজনীয় দপ্তরগুলোর সাথে যোগাযোগগুলোকে ত্বরান্বিত করার চেষ্টা করেন। জি, ডাক্তার জেরিট ইসলাম, মানে পরিস্থিতিটা এত খারাপ হলো কেন? মানে শুরুটা কি কারণে এরকম পরিস্থিতিতে চলে গেল? আগে থেকে কি কোনো বিদেশি ছাত্রদের সঙ্গে স্থানীয়দের কোনো ধরনের একটা পরিস্থিতি ছিল, নাকি এটা একটা হঠাৎ কোনো ইনসিডেন্ট? মানে কি কারণে আসলে এরকম? এটা একেবারে একটা হঠাৎ হয়ে গেছে। আমি যখন কিরগিজস্তানে প্রথম 2018 সালে আমি প্রথম বাংলাদেশি স্টুডেন্ট ছিলাম, তখন আমরা যখন লোকালদের সাথে মিশতাম, ওরা খুব ফ্রেন্ডলি আমাদের সাথে মিশতো, ওদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। এই যে ঘটনাটা ঘটে গেছে, এইটা মিশরি স্টুডেন্টদের সাথে লোকালদের সাথে সামান্য একটা ব্যাপার নিয়ে কোনো কারণে ঝগড়াঝাটি হয়। পরবর্তী সময় যখন লোকালরা ওদেরকে মারতে আসে, তখন মিশরের ছেলেপানরা অনেকগুলো ছেলেপান মিলে ওকে যখন মারতেছিলেন, এক পর্যায়ে ছেলেটা মারা গেছে। এই পর্যায়ে এটা 3 দিন আগে হয়ে গেছে, আজকে নিয়ে 4 দিন হয়ে গেছে। তখন এই ব্যাপারটা কোনো সমস্যা হয়নি, কিন্তু এই ব্যাপারটা যারা ভিডিও করছেন, এই ভিডিওটা বাইরে চলে গেছে। যখন ভিডিওটা বাইরে চলে গেছে, আমি আমার কিরগিজ লোকাল ফ্রেন্ডদের কাছ থেকে জানতে পারলাম, তারা তাদের সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে শুরু করছেন যে লোকালরা এখানে আসার পরবর্তী সময়ে এরা আমাদেরকে অ্যাটাক করলো, এদের কিছু হলো না, এদেরকে ডিপোর্ট কেন করা হচ্ছে না। এবং এদের যেই ছেলেটা মারা গেছে, তার বাবা মা সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন, এবং কথা বলার পরবর্তী সময় এইখানকার যেই ছেলেগুলো আছে যারা লোকাল, এদের বয়স হবে 20 থেকে 25 বা 30-এর মধ্যে। এই ইয়াং ছেলেপান্ডাই এই অতি উৎসাহী হয়ে তারা একটা গ্রুপ ক্রিয়েট করে এইভাবে অ্যাটাকটা করে, এবং এটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা পরিস্থিতিটা বোঝার আগেই এই অ্যাটাকটা হয়ে যায়। জি, সাবধানে থাকবেন ডাক্তার জেরিট ইসলাম এবং একই সঙ্গে সালমান ফার্সি সিয়াম। আমরা আশা করি যে আপনারা সবাই নিরাপদে থেকে দেশে ফিরে আসবেন। এবং মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকেও ধন্যবাদ